প্রতিবাদী ভিডিও হবে, কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে আর হয়তো ভিডিও আমি করব না, কারণ এর পেছনে অনেকটা কারণ রয়েছে। কিছু কি বলা যাবে? তখন আমাকে বলা হয় যে মাল নাও, সাইড হয়ে যাও, ঠিক এরকম একটা শব্দটা ব্যবহার করেছে। তো আমি তখন তাকে হেসেই উত্তর দিয়েছিলাম যে কতটা মাল দেবে আমাকে। তখন সে আমাকে বলেছিল তুমি যা চাইবে তাই দেবে। কি বলেছো মা যখন বলেছেন? উত্তর দিতে পারিনি। মা কেঁদেছে, কান্নাটা দেখেছে, এমনকি কালকে রাত্রিবেলা পর্যন্ত কেঁদেছে। আমার বউ কেঁদেছে, আমার এক ছোট বোন রয়েছে, সে কেঁদেছে জিমে। অনেকটা হয়েছে, কারণ যারা আমাকে জুড়ে রয়েছে তারা আমার জন্য চোখের জল ফেলছে। আমি আর চাইছি না কোনো বিষয়তে ঢুকতে। আমি আমার সমস্ত কার্য সম্পূর্ণ করার চেষ্টা করেছি, প্রমাণ তুলে আনা। 2 বছর ধরে এই কাজটা আমার ছিল না। আমি 2 বছর ধরে ময়দানটাকে স্যাক্রিফাইস করেছি। অনেকে ভাববে যে কুন্তলকে হয়তো কোনো টিম নেয়নি, কিন্তু আবারও আমি এই জিমে বসে বলছি, মিথ্যে কথার শিক্ষাটা আমার নেই। এই জায়গা থেকেই বসে বলছি যে ময়দানে এই বছর আমাকে বেশ কয়েকটা টিম বলেছে, আগের বছরও বলেছে, কিন্তু 2 বছর ধরে আমি কাজ করতে চাইনি। আমি ভেবেছিলাম আমি এই কাজে ফোকাস করব, আমি এই কাজটা করব, একদম গভীর অবধি যাবো, কি আছে দেখব। তারপর আমি দেখলাম যে না, এটা আমি তুলে আনতে পারবো, সলিউশনটা তো আমি দিতে পারবো না। তাই আজকের দিনে এসে আমার সিদ্ধান্তটা এরকমই হচ্ছে যে আমি আমার কার্য সম্পূর্ণ করার চেষ্টা করেছি। মানুষকে ভয় পাবো সাহিবদা, কি হবে বড় জোর? মারবে, হাত পা ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবে, তারা ভালো থাকবে? এক, এটা হতে পারে। 2, একদম পুরোপুরি মার্ডার করে দেবে, যেমন আমার কাছে আসছে এখন। কিন্তু আমার নিজের কথা ভেবে আমি থামছি না। আমি থামছি আমার আশপাশের লোক, আমার পরিবারের কথা ভেবে। দুটো সেন্ট্রাল নিয়মিত খেলা প্লেয়ার, খবরটা তারাই আমাকে দিচ্ছে। তাদের তো কষ্ট হচ্ছে, তারা মায়ের ওষুধ কিনতে পারছে না। আমি প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছে, হয়তো মানে বলা উচিত নয়, হয়তো আমিও কাউকে সাপোর্ট করেছি বলতে তার হয়তো মানে যোগান দিয়েছি, অর্থের যোগান। আজকে বলে ফেললাম, বলতে নেই। তাহলে আমার কষ্ট কেন হবে না? তার কষ্ট কেন হবে না? সে কেন বলবে না? সবাই কি পাচ্ছে? একটা ম্যাচ করে আমরা জানতে পারছি যে আজকের দিনে দাঁড়িয়ে একটা ম্যাচ করে একটা লোক 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করছে। আর বেশি বই কি, কম হবে না? তাহলে সেই টিমের 11 জনকে আর 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিতে পারবে? কল্যাণী হাইওয়ের ওপর 69 নামক এক ধাবা, সেখানে মিটিং হয়। খারাপ মিটিং করে জিজ্ঞেস করো না, এটা আমি বলতে পারবো না। আমি স্টপ, আমি আর নেই। ফুল পথ বেছে নিবার বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। আমি ভুল পথ বেছে নিবার বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। তোমরা পারো যদি ভুলটাই বোঝো, ফিরবো না আমি আর কোনোদিন। আমি ভুল পথ বেছে বারবার, শান্তিটা মিলে যাবে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা সিরিয়াস বিষয়ে আজকের আমাদের এই শো, আমাদের মাতৃসম, আমাদের আরাধ্য, পরম পূজনীয়, নিত্য সঙ্গী আমাদের ফুটবল, যেটা নিয়ে আমাদের কাজ বা মানুষ যতটুকু চেনে এই ফুটবলকে কেন্দ্র করি। সেই ফুটবল নানানভাবে কলুষিত হচ্ছে, অনেক আগে থেকেই চলছে, এবং এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, সেটা বোধ হয় একটা বিস্ফোরণের সময়। এই যখন ভারতের 133 র্যাঙ্কিং হয়ে যায়, যখন আমরা ফরওয়ার্ড খুঁজে পাই না, যখন আমরা বলি বাংলার কোনো ফুটবলার আর জাতীয় দলে সুযোগ পাচ্ছে না, এজেন্ট রাজ হতে পারে, সঠিক ফুটবলারদের মূল্যায়ন করার ক্ষেত্রে গাফিলতি, পরম অযোগ্য কর্মকর্তারা বহাল তবিয়াতে বসে
শুধু পদের লোভে তারা মৌরসি পাট্টা চালিয়ে যান, অথচ ফুটবলার যারা মূল উপজীব্য তাদের কথা কেউ ভাবে না। কিন্তু সবচেয়ে বড় কারণ সামনে যেটা চলে এসেছে সেটা হচ্ছে ম্যাচ গড়াপেটা। আর আমার সঙ্গে যিনি বসে আছেন ওর নাম কুন্তল চক্রবর্তী, আমাদের রাজপুর সোনারপুরের ছেলে। বিধানসভা ভোট হলে আমরা একই জায়গায় ভোট দিই, সোনারপুর দক্ষিণ। কুন্তলকে স্বাগত জানাচ্ছি এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে। বোধহয় 1 বছর পর তোমার সঙ্গে আবার বসছি। আগেরটা আমরা বসেছিলাম আমাদের স্টুডিওতে, আজ তোমার ফিটনেস স্টুডিওতে। কুন্তল, খুব চিন্তিত লাগছে, কোথাও মনে হচ্ছে তুমি বোধহয় খুব ক্লান্ত। তুমি সত্যি ক্লান্ত? ক্লান্ত অবশ্যই, কারণ যে বিষয়টা নিয়ে কাজ করছিলাম, চেষ্টা করছিলাম, সেই বিষয়টা আমাকে ক্লান্ত করে দিয়েছে। তুমি যে কথাটা বললে, এত বড় একটা বনিতা করে আমি কথা বললাম, যে উত্তরটা তোমার কাছ থেকে এলো, যে বিষয়টা নিয়ে কাজ করছিলে, ম্যাচ ফিক্সিং গড়াপেটা নিয়ে যুক্ত বা যে দলগুলো সাসপেক্টেড, তুমি নিয়মিত ভিডিও করো, তোমার ফেসবুক পেজে যদি যাই তুমি সেগুলোকে বক্তব্য রাখো, পয়েন্ট আউট করে করে বলো, যে বা যাদেরকে আইএফএ প্রমাণ সহ সাসপেন্ড করেছে। সাসপেন্ড মানে নিয়মের একটা ব্যাপার আছে যে শুধুমাত্র ম্যাচ নয়, প্র্যাকটিসে থাকতে পারবে না যে বা যারা সংশ্লিষ্ট ব্যক্তি, সেটা নিয়েও ভিডিও করেছো। তুমি কি ভয় পাচ্ছ? বেশি নয়, কারণ চারিদিকটা বড্ড অন্ধকার হয়ে যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি অন্ধকার দেখছি। ওই জন্য ছোট্ট একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কেউ একজন বলছে যে হেঁটে চল, তুই যত হাঁটবি তত কিন্তু আলো পাবি। চেষ্টা করছি হাঁটার, কিন্তু চারদিকটা আপাতত অন্ধকার দেখছি। মানে তুমি কি হাঁটা বন্ধ করতে চাইছো, বা ক্লান্তির পরে কি ঘুম চাইছো? এক প্রকার বলতে পারো ভারাক্রান্ত মন নিয়ে হাঁটা বন্ধ করতে চাইছি, কারণ সম্ভব হচ্ছে না আর হেঁটে ওঠা। মানে কুন্তল কি আর তার প্রতিবাদী ভিডিও করবে না? হয়তো প্রতিবাদী ভিডিও হবে, কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে আর হয়তো ভিডিও আমি করব না, কারণ এর পেছনে অনেকটা কারণ রয়েছে। কিছু কি বলা যাবে? অবশ্যই বলা যাবে, আমি একদম খোলাখুলি বলতে চাই, কিন্তু যতটা বলা যায়। বেশ কয়েকদিন ধরে মানে বলতে পারা যায় আমার ওপর এমন কিছু বিষয় আসতে চলছে, সেই বিষয়গুলো আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, এবং ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন তারা দিতে চাইছে। কোথা থেকে আসছে, কি আসছে, হয়তো সবটা আমি ক্লিয়ার করে বলতে পারবো না। মানে এটা কি লাইফ থ্রেট? এক প্রকার বলা যেতে পারে। আচ্ছা, তুমি বলছিলে শুনবো সেটা। হ্যাঁ, সেই জায়গা থেকেই আমার কোনো একটা সময় এসে মনে হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে যে আর মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার চর্চা করাটা ঠিক হবে না। এবার এটার ইতি টানা দরকার, হাল তো কাউকে না কাউকে ধরতে হবে পেছনে। হ্যাঁ, একা লড়াই করে করে এটা তোমার একাই মনে হয়েছে নিজেকে, মানে তোমার পাশে কেউ নেই? কেউ নেই এটা বলবো না, পাশে পেয়েছি, কিন্তু এক্সট্রা টাইম কিন্তু বছর 2-3 আগে টানা ভিডিও করেছে। আমি যদি বলি আমাদের একটা কৃতিত্ব ছিল, আমি অনিল দাভোদার কথা বলবো, প্রচন্ড সাহসী একজন সাংবাদিক। এত টানা ভিডিও আমরা করেছিলাম, অনিল দাভোদার সঙ্গে আমি হোস্ট হয়ে বসতাম। যে ডাফা বলে যে মানে বেটিং অ্যাপ, সেখানে যে ম্যাচ দেখানো হতো, কলকাতা লিগের ম্যাচের চলার কোণের বাঁদিকে ডাফা প্রথমত অ্যাডটাকে সরিয়ে দেওয়া গেছিল, তারপর ক্রীড়ামন্ত্রীর মধ্যস্থতায় 3 প্রধানের সদিচ্ছায় এবং 3 প্রধানের কর্মকর্তাদের কি কি ভূমিকা ছিল। মোহামেডান যেমন বলেছিল আমরা খেলবো না, ডাফাকে সরাতে হবে, এসব জিনিসকে সরাতে হবে, ইস্ট বেঙ্গল একই, খেলবো না, এটা সরাবো। এই সমস্ত জিনিস করে সে বছর কিন্তু
নিষ্কৃতি পাওয়া গেছিল, ক্রীড়ামন্ত্রীর মধ্যস্থতা করেছে, তারপরেও জিনিসটা চলছে। কত গভীরে শেখর অত্যন্ত গভীরে। এবং তুমি আগের যে বিষয়টা বলছিলে যে পাশে পাওয়ার বিষয়টা, অবশ্যই সাইফদা এক্সট্রা টাইমকে তো আমি পাশে পেয়েছি, তুমি বললে আমিও বলতাম। এবং তাছাড়া কিছু কিছু ব্যক্তিত্বকেও আমি পাশে পেয়েছি। তাদের প্রত্যেকের অনেকের নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু কিছু জন্য আমি বলতে পারি তারা ময়দানের অনেক চেনা মুখ। প্রকাশ শেষে তারা কথা বলেছে। সৌরভদার কথা বলবো, আমি বলতে আমার অসুবিধা নেই। আমি অজিত স্যারের কথা বলবো, তার সাথেও আমার রীতিমতো এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে বন্ধ করার চেষ্টা করেছে, বা তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস আজকের আমি এই জায়গায় এসে হাল ছাড়ছি, মানে আমি আর চাইছি না এই বিষয়ে ভিডিও বানাতে বা কোনো কিছু বলতে। আশা করি তারা কোনো না কোনো পদক্ষেপ নেবে, কারণ এতদিনের আমার এই প্রচেষ্টাকে তারাও ব্যর্থ হতে দেবে না, এটা আমার বিশ্বাস। কুন্তল, তুমি অসাধারণ কথা বলো, কিন্তু আজকে তোমার সব কথা অর্ধ সমাপ্ত বাক্য, তুমি সব কথা বলতে চাইছো না। যাই হোক, সমাজধারাকে দিয়ে ইশারাই কাফি না। ও যে কথাগুলো বলতে চাইছে সেটা খুবই স্বাভাবিক। তবে আমার সাংবাদিক হিসাবে যতটুকু ওর কাছ থেকে কথা বার করে নেওয়া যায় বা আলাপ আলোচনার মাধ্যমে, সেটা আমি দায়িত্ব নিচ্ছি। আগামী তো বেশ কিছু মিনিট বসবো আপনাদের সঙ্গে, এই দেখতে থাকুন ভিডিও। যে কুন্তল, লাইভ থ্রেড পেয়েছো? হ্যাঁ, প্রচুর। ফোনে বলতে পারা যায়, এবং সামনাসামনি হয়েছে, কাউকে দিয়ে বার্তা পাঠিয়েছে, এরকমও হয়েছে যে বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে, টাকার অফার দেওয়া হয়েছে। তার মধ্যে কি তোমার কোনো পুরনো বন্ধু বান্ধব বা পরিচিত লোকের মাধ্যমে এই জিনিসপত্রগুলো আসে? সচরাচর অপরিচিত কোনো মানুষের সাথে তেমনভাবে কথা বলে ওটা হয় না, সারাদিন কাজের মধ্যে থাকা হয় বলে। তো পরিচিত মানুষের থেকে এই বিষয়টা আসে, এবং এটা পরিচিত মানুষের থেকেই এসছে। বা টাকার অফার তো এসছেই। টাকার অফার, আমি জিমে থাকতে জিম ট্রেনিং করাচ্ছি, আমার কাছে ট্রেনিং করতে এসেও পর্যন্ত আমার কাছে টাকার অফার দেওয়া হয়েছে। যে বলা হয়েছে যে তুমি কি জন্য এই সমস্ত কিছু করছো, তুমি পেরে উঠবে, তুমি কি জানো এটা কত অব্দি জড়িত রয়েছে? আমি বললাম কত অব্দি? আমি জিজ্ঞেস করেছিলাম কত অব্দি? তখন আমাকে বললো যে ফুটবলের সর্বোচ্চ স্তর অব্দি যুক্ত। আমি এটা বিশ্বাস করিনি, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমার রাজ্যের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তাদের প্রত্যেকের প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমি জানি না বিশ্বাস ভাঙবে কি করবে, আমি জানি না, কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে সবাই জড়িত থাকতে কাদের বলা হচ্ছে, সর্বোচ্চ স্তর বলতে তো তাদেরকে বলা হচ্ছে। তারা এই সমস্ত কিছু সাথে যুক্ত থাকতে পারে না, একদমই তাই, এটা আমার পূর্ণ বিশ্বাস। তো তখন আমাকে বলা হয় যে ফুটবলের সর্বোচ্চ স্তর এরকম কিছু বলতে চাই। হ্যাঁ, কল্যাণী হাইওয়ের ওপর 69 নামক এক ধাবা, সেখানে মিটিং হয়। খারাপ মিটিং করে জিজ্ঞেস করো না, এটা আমি বলতে পারবো না। আমি আর নেই। ফুটবলের সর্বোচ্চ স্তর বলতে আমাদের রাজ্যের কথা বলেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামই চলে আসে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে সেই মানুষটা ফুটবল পাগল মানুষ। তিনি তো সামনে দাঁড়িয়ে তো আমাদের সামনে দাঁড়িয়ে তো 16 এতে হ্যাঁ, অবশ্যই। ওই জন্য আমার তার কথা বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছে যে সবাই চেষ্টা করছে, কোনোভাবে হয়তো হয়ে উঠছে না। তো তখন আমাকে বলা হয় যে মাল নাও, সাইড হয়ে যাও, ঠিক এরকম একটা শব্দটা ব্যবহার করেছে। তো আমি তখন তাকে হেসেই উত্তর দিয়েছিলাম যে কতটা মাল দেবে আমাকে। তখন সে আমাকে বলেছিল তুমি যা চাইবে তাই দেবে। আমি কতটা, তো আমাকে আর বলে উঠতে পারিনি। তারপর আমি বলেছিলাম যে কিনতে পারবে না, অত টাকা তাদের কাছে নেই, আমি যেটা চাইছি, আমার মধ্যে যেটা আছে সেটা আমি তোমাকে বোঝাতে পারছি না, ওই জন্য তুমি আমাকে টাকার কথা বলতে এসছো। এবার লোকে অনেকে অনেক কথাও বলেছে, এই জায়গা থেকে টাকার অফার। তো সে একটা সময়ের পর জিম ছেড়েও দিয়েছে। তখন আমি বুঝতে পেরেছি তার উদ্দেশ্যটাই ওটা ছিল, সে ওটাই করতে এসেছিল, তাকে পাঠানো হয়েছিল সে একবার বলে দেখা যাক।
ও কি বলতে চায়। কুন্তল, টাকার অফার মানে এদের কাছে কত টাকা থাকতে পারে? আমার কাছে বলা হয়েছে প্রায়, আমি বলছি 10 থেকে 12 লাখ টাকা। কুন্তল কি কোটি টাকা দিলে ছেড়ে দেবে? আমি 1 কোটি টাকা বললাম, ধরো সাপোজ। আমি সামলাতে পারবো না। মানে টাকা নিয়ে নেবে? আমি সামলাতে পারবো না, ওই জন্য নিতে চাইছি না। মানে লোভে শুরু হলে, লোভে পাপ পাপে মৃত্যু, একদমই তাই। শুরু হলে সেটা গগনচুম্বী হতে দেয় না, আমার যোগ্যতা যতটা, আমাকে ঈশ্বর ঠিক ততটা দিচ্ছে। দুটো জিম চালাচ্ছি, মা বাবাকে নিয়ে ডাল ভাত খাচ্ছি, বউ আছে, ভালো আছে, সামলাতে পারবো 1 কোটি টাকা। জিমের বিজনেস উঠে যাবে চারিদিকে, আমি আরো কয়েকটা জিম খুলে দেবো। একটা বিষয় জাস্ট এটা জোক অ্যাপার্ট বা একটা বাবা মা ওয়াইফ চিন্তিত প্রচন্ড প্রচন্ড। কি বলেন তারা? তারা কান্নাকাটি করছে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ছেড়ে দে, দরকার নেই। সিদ্ধান্ত নেওয়ার মতো, পদক্ষেপ নেওয়ার মতো অনেক লোক রয়েছে। তুই কেন বারবার সামনে এগিয়ে যাচ্ছিস? তুই কেন বারবার এগিয়ে যাচ্ছিস? তারা জানতে পারছে। তুমি কি বলেছো মা যখন বলেছেন? উত্তর দিতে পারেনি। মা কেঁদেছে, কান্নাটা দেখেছে, এমনকি কালকে রাত্রিবেলা পর্যন্ত কেঁদেছে। আমার বউ কেঁদেছে, আমার এক ছোট বোন রয়েছে, সে কেঁদেছে জিমে। তারা আমাকে খুব ভালো। তুমি কি তাদের হাত ধরে কথা দিয়েছো না আর লিখবো না? আর লিখবো না তাদেরকে বলেছো? বলেছি, হাত ধরতে পারিনি। সেটাই তুমি এক্সট্রা টাইম বাংলার দর্শকদের বলছো? অবশ্যই বলতে চাইছি যে অনেকটা হয়েছে, কারণ যারা আমাকে জুড়ে রয়েছে তারা আমার জন্য চোখের জল ফেলছে। আমি আর চাইছি না কোনো বিষয়তে ঢুকতে। আমি আমার সমস্ত কার্য সম্পূর্ণ করার চেষ্টা করেছি, প্রমাণ তুলে আনা। 2 বছর ধরে এই কাজটা আমার ছিল না, আমি 2 বছর ধরে ময়দানটাকে স্যাক্রিফাইস করেছি। অনেকে ভাববে যে কুন্তলকে হয়তো কোনো টিম নেয়নি, কিন্তু আবারও আমি এই জিমে বসে বলছি, মিথ্যে কথার শিক্ষাটা আমার নেই। এই জায়গা থেকেই বসে বলছি যে ময়দানে এই বছর আমাকে বেশ কয়েকটা টিম বলেছে, আগের বছরও বলেছে, কিন্তু 2 বছর ধরে আমি কাজ করতে চাইনি। আমি ভেবেছিলাম আমি এই কাজে ফোকাস করবো, আমি এই কাজটা করব, একদম গভীর অবধি যাবো, কি আছে দেখব। তারপর আমি দেখলাম যে না, এটা আমি তুলে আনতে পারবো, সলিউশনটা তো আমি দিতে পারবো না। তাই আজকের দিনে এসে আমার সিদ্ধান্তটা এরকমই হচ্ছে যে আমি আমার কার্য সম্পূর্ণ করার চেষ্টা করেছি। কুন্তল, তুমি সাংবাদিক নয়, আমি সাংবাদিক, আমার এটাই পরিচয়, আর কোনো পরিচয় নেই আপাতত। অথচ আমি যেটা পারিনি, আমার কাজ আমি পারিনি, তুমি সেটা পেরেছো। খেলাটা যদি কমন হয়ে যাবে, ফুটবল, তোমারও ভালোবাসা আছে, আমারও ভালোবাসা আছে, অথচ আমি পারিনি, তুমি পেরেছো, যতটুকু পেরেছো। আমার সে কারণে তোমাকে কুর্নিশ, ভালোবাসাটা থাকলো তোমার কাছে। এবং একজন সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিক না হয়েও যেভাবে তুমি আমাদের কাজটা করেছো, তুমি অবাক হয়েছো যে তুমি ভিডিওগুলো করছো, তুমি প্রমাণ সহ ভিডিও করছো, কত ফোন রেকর্ড দিয়েছো, তোমার কাছে সব আইএফ এর সমস্ত নোটিশ, ফেডারেশনের নোটিশ, কোথায় নর্থ ইস্টের কোন লিগে কোন কোন টিমকে সাসপেন্ড কর, সব তোমার কাছে আছে বা তুমি ইন্টারেস্টেড। ডিজিটাল মিডিয়া, কলকাতার পরিচিত খবরের কাগজ, টিভি চ্যানেল, কেউ সেগুলো লেখে না। অবাক হও? প্রচুর অবাক হই। কি মনে হয় আদৌ কি আর মিডিয়ার কোনো কিছুর সাথে যুক্ত রয়েছে, বা জার্নালিজমটা কি এদের রক্তে রয়েছে? এটা মনে হয়। তাহলে আমি কি, আমি কোথা থেকে এলাম? তাদের কেন ইন্টারেস্ট হয় না? শুধু কি চ্যানেলটাকে গ্রো করার জন্য, প্রমোট করার জন্য তারা কি ভিডিও বানায়? তারা কেন একটা অন্ধকার জায়গাকে ভাঙতে চায় না? আর আমি কেন চাই না? অবশ্যই ঈশ্বর মনোনীত করে, নয়তো 2 বছর ধরে আমি পারতাম না। আমি ঈশ্বর বিশ্বাস করি, প্রভু যিশুকে প্রত্যেক দিন আমি প্রার্থনা করি, এবং আমি যা কিছু একটা লিখতে গেলে আমি প্রার্থনা করে লিখি যে আমার কোনো ভুল শব্দ যেন আমি না ব্যবহার করি। সেই জায়গা থেকে আমার মানে প্রায় সময় আমার মনে হয়েছে
যে আদৌ কি এরা জার্নালিস্ট। সম্মান করে বলছি, অসম্মান করে আমার মানে এটা হচ্ছে আমার মানে একটা দুঃখ হয়েছে। আমি কাউকে অসম্মান করতে চাই না। অবশ্যই তারা পড়াশোনা করেছে, আমি পড়াশোনা করিনি, কিন্তু এই যে ভাঙার যে ইচ্ছেটা, ফুটবলের জন্য, ফুটবল প্লেয়ারদের জন্য জার্নালিস্টরা রয়েছে এবং জার্নালিস্টদের জন্য ফুটবলাররা রয়েছে, এই সবটা নিয়ে সেই ফুটবলারদের কাছে যে অন্ধকার জায়গাটা আসছে সেটা কেন ভাঙা হচ্ছে না? একটা টিমে 11 জন প্লেয়ার রয়েছে, তার মধ্যে ফিক্সড হচ্ছে গোলকিপার, 2টো স্টপার, উইঙ্গার, মিড হাফ, স্ট্রাইকার, এরা কেউ ফিক্সড হচ্ছে না। কেন গোলকিপার আর স্টপার কেন? গোলকিপার আর স্টপারদের কাছে এই জিনিসটা আসছে, খুব সুবিধা হচ্ছে কাজ করতে, কারণ তারাই হচ্ছে যে মানে টিমের লাস্ট ব্যাকবোন বলতে পারা যায়। সেই ব্যাকবোনটাকে ডিফেন্ডার দুজনের একটু মিসপ্লেস হয়ে গেলে গল্প শেষ। হ্যাঁ, গোলকিপার ইচ্ছা করে ফ্লাইটটা না বুঝে একটু এগিয়ে হ্যাঁ বলটা ফ্লাই করে পরে দিকে কোন দিকে ঢুকে গেল, কাজ শেষ। এবং আমি করার চেষ্টাও করেছি, আমি প্রায় ভিডিও করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। লাস্ট একটা ভিডিও করেছি, সেই ভিডিওতেও বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো সম্ভব নয়, এগুলো সম্ভব নয়। এখন মানে যেগুলো সম্ভব নয়কে যদি কেউ জোর করে অসম্ভব মানে সম্ভব করার, তাহলে তার কিছু বলার থাকবে না। এইখানে আমাদের এখন বাংলার ফুটবলে সেটা হচ্ছে, যেটা সম্ভব নয় সেটা সম্ভব করানো হচ্ছে, প্রমাণ করে দেওয়া হচ্ছে। কি প্রমাণ করা হচ্ছে? প্রমাণটা কি করা হচ্ছে? ফুটবলটা যারা বোঝে তারা বুঝতে পারছে যে গোলকিপার মুভমেন্ট কি ছিল না ছিল, সবটা দেখে বিচার করা হোক। আদৌ পদক্ষেপ নেওয়ার মতো হয়তো সেই সময়টা এখনো আসেনি, বা সেই ব্যক্তি, বলতে বাধ্য হচ্ছে সেই ব্যক্তি হয়তো আসেনি যে পদক্ষেপটা গ্রহণ করবে। কর্মকর্তাদের মধ্যে বলছো? অবশ্যই। কড়া হাতে রাজ ধরা? অবশ্যই। সেটা হচ্ছে না, একদম। ওর যে লাস্ট যে ভিডিওটি আইএফএ 2024-এর এরকম একটা সময়, 1 বছর আগে একটা নোটিশ পেশ করেছিল, যেখানে 3 জনকে সাসপেক্টেড ফিক্সার হিসেবে ধরে আইএফএ ব্যান করেছিল। লাইফ ব্যান না 5 বছরের কি ছিল ওটা? আমি যতদূর জানতাম যে কোনো টিমের সাথে এরা যুক্ত থাকতে কোনো টিমের সাথে যুক্ত থাকতে পারবে না, অফ ফিল্ড অন ফিল্ড এইরকম বিষয়। সেই একটা ভিডিও কুন্তল কালেক্ট করে তার পেজে দিয়েছিল। এখনো আছে নাকি ভিডিও তুলে দিয়েছিল? এখনো আছে। যাই হোক, সেই ভিডিওটা আমরা এখন দেখানোর চেষ্টা করছি। এই নিয়মটা হচ্ছে, যখন কেউ সাসপেন্ডেড হবেন তখন খেলা চলাকালীন তো নয়, এমনকি কোনো প্র্যাকটিস গ্রাউন্ডে, আইএফ এর কোনো লিগের কোনো প্র্যাকটিস গ্রাউন্ডে থাকতে পারবে না। এটাই ছিল প্রশ্ন। এবং তারপর থেকেই এই ওর থ্রেট বা এইগুলো বোধহয় আসা শুরু হয়, বেশি আসা শুরু হয়। আগেও তো ছিল, আগেও তো তুমি আমাদের স্টুডিওতে গিয়ে বলেছিলে, একজন বোধহয় তোমার ফোন করে বলেছে যে ধরো রেড রোড দিয়ে হেঁটে যাচ্ছ, পেছন থেকে গাড়ি দিয়ে মেরে চলে গেল। কেমন লাগবে তোমার? বলেছিল? হ্যাঁ, বলেছি। এখন কি তার থেকেও বেশি লাগছে? মানে অনেক বার্তা এরকম আসছে আমার কাছে, কোনো মানুষের মাধ্যমে বা ইনডাইরেক্ট ফোন কলের মাধ্যমে, চেনা লোকের থেকেই। সতর্কতাটা একটু অন্যরকম, তো ওই জন্য মনে হচ্ছে না। কিন্তু তুমি কিছু প্রমাণ কি শুধু তোমার ফেসবুক পেজেই আছে, নাকি তুমি কিছু প্রমাণ দিতে পেরেছো উচ্চ পদস্থ যারা আছে বা যারা সংশ্লিষ্ট যারা আছে? সমস্ত জায়গায় দিতে পেরেছি। মানে ভিডিও, অডিও ক্লিপ? হ্যাঁ, মোটামুটি আমি দিতে পেরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা পুলিশি সিদ্ধান্তের ওপর নির্ভর করে রয়েছে। আমি বুঝতে পারছি না যে পুলিশি সিদ্ধান্ত মানে পুলিশি সিদ্ধান্ত বলতে তারা বলতে চেয়েছে যে যখন নিয়ামক সংস্থার কাছে সমস্ত কিছু দেওয়া হয়েছে, তারা বলতে চেয়েছে যে মানে পুলিশকে সমস্ত তথ্য পুলিশের কাছে গেছে, পুলিশ যতদিন না সিদ্ধান্ত নিচ্ছে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। এটা পুলিশ কি গোপন একটা তদন্ত করেছে? অবশ্যই। কলকাতা পুলিশ প্রচুর তদন্ত করেছে বিষয়টা নিয়ে, এবং তারা নিশ্চয়ই কিছু পেয়েছে। তাদের সাথে আমার লাস্ট সেরকম একটা কথা হয়নি, কিন্তু আমি শেষ যে তারা অনেক কিছুই পেয়েছে। লালবাজার? হ্যাঁ, হাই অথরিটি। হ্যাঁ, টপ মোস্ট। আচ্ছা, কিন্তু ভারতবর্ষের একটা গ্যাম্বলিং একটা বড় প্রবলেম আছে। যে গ্যাম্বলিং অ্যাক্টের প্রবলেমটা হচ্ছে, বোধহয় 1867 সাল বা 64 সালের যে গ্যাম্বলিং অ্যাক্ট, সেটার কোনো পরিমার্জন বা আধুনিকীকরণ হয়নি। হ্যাঁ, সেটা এখনো আছে, যেখানে গ্যাম্বলিং হচ্ছে একটা
জিসি বা জেল কাস্টাডি হবে না। হুম সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট কারোর ওদের জরিমানা হতে পারে, সিম্পল এই ব্যাপারটা। হুম কিন্তু 2014 সালে খসড়া পেশ হয়েছিল তোমার সংসদে, হুম সেটা বিল আকারে আর আসেনি। এখানে একটা নিয়ম আছে যে ফিফা বলো বা আইসিসি বলো, যারা টপ নিয়ামক সংস্থা, হুম তাদের যে রুল বুক আছে সেই রুল বুকে বলা আছে যদি সংশ্লিষ্ট আইন পরিষদ বা নিরাপত্তা পরিষদ, পুলিশ স্বাভাবিক কারণ, তারা যদি প্রমাণ দেয় ম্যাচ ফিক্সিং এর বা এরকম কিছু বেটিং ম্যাচ ফিক্সিং বা তোমার ম্যাচ ছাড়ার কোনো ঘটনা করা পেটা, তাহলে অ্যাসোসিয়েশন বা ফেডারেশন তাকে ব্যান, লাইভ ব্যান করতে পারে। ঠিক বলছি? একদমই তাই, একদমই তাই। সেই জায়গায় গাফিলতি মনে হচ্ছে তোমার? অবশ্যই মনে হচ্ছে যেন দেরি হয়ে যাচ্ছে। তারা হয়তো নেবে, আমার প্রত্যাশা আছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার আগে তো অনেক দিল্লি তো করেছে, দিল্লিতে তো বোধহয় একটা কি দুটো দিল্লি করেছে, কিন্তু দিল্লির জায়গা থেকে আমি যতটুকু শুনতে পেরেছি যে তারা তুলেও দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের কলকাতার যে বিষয়টা, যে আমাদের কলকাতার ব্যক্তিত্বরা হচ্ছে যে চেষ্টা করছে যে মানে একটু পাকাপোক্ত ভাবে করতে জিনিসটা, যাতে না আর উঠতে হয়। এটাও আমি যেটুকুনি জানি, আমি সেই জায়গা থেকে বলছি যে তারা খুব পাকাপোক্ত ভাবে কাজটা করতে চাইছে, কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে একটু দেরি হয়ে যাচ্ছে। এতটা দেরি যেন না। মিজোরাম লিগের খবর কি? মিজোরাম লিগের খবর, ওরাও তো দুটো টিম ব্যান হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ কিছু ব্যক্তিত্ব ব্যান্ড হয়েছে। তোমার কি মনে হয় যে নর্থ ইস্টের ছেলেরা বেশি ইনভলভ এতে? হ্যাঁ, এটা কেন বলতে বাধ্য হচ্ছি, কারণ এদের সাথে যেন লিঙ্কটা একটু বেশি হচ্ছে। প্রথমত আমাদের বাঙালিরা না, এটার পেছনে একটা কারণ রয়েছে, আমাদের বাঙালিরা এতটা মানে কি বলবো, সাহসী নয় এই কাজটা করার জন্য। তারা ভয় পাচ্ছে, মানে আমি আমার নিজের কথা বলি, সাহস শব্দটা বলো, হ্যাঁ বলো যে বেপরোয়া। না, তারা কোনো একটা জায়গায় ভাবছে যে যদি আমরা এটা করি, একটা ভিডিও করে দেবে কুন্তলদা বা অন্য কোনো একটা কেউ ভিডিও করে দেবে। কিন্তু মিজোরাম, মণিপুরের যে ছেলেগুলো রয়েছে, তারা না এই জিনিসটা ভয় পাচ্ছে না। তুমি দেখবে বেশিটা যুক্ত হয়ে যাচ্ছে গোলকিপার, বাইরের রাজ্যের গোলকিপার। তুমি দেখবে এটা, তুমি একটু সেন্টার ব্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা খুব করে ফেলছে সহজে। তাই ওই যে নিয়ামক সংস্থা একটা সিদ্ধান্ত নিচ্ছিল, সবাই বলে উঠলো যে একটু বাঙালি সংখ্যা বাড়ানোর জন্য, একজনকে বাড়ানো হলে, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও সেই কথাটা বলছে, আর একটু যদি বাড়ানো যায় না একটু উপকার হবে। আর বেশি করে ওই পজিশন গুলো, সত্যি কি আমাদের ওই পজিশনে বাঙালি ভালো প্লেয়ার নেই? এটা ভাবা যায়? সত্যি, মানে গোলকিপার যদি নন বেঙ্গলি আসে বা নর্থ ইস্ট থেকে আসে বা সেন্টার ব্যাক আসে, হ্যাঁ, একেতে তার হাইট কম, তাও তো সেখান থেকে সেন্টার ব্যাক আসছে, বলো তো সম্ভব? এই পজিশনে তো নিশ্চয়ই মানে দুর্গন্ধ আছে। হ্যাঁ, তাহলে এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে? বুঝতে হ্যাঁ, সিআইডির কাজ কুন্তল অর্ধেকের বেশি করে দিয়েছে। ঠিক বলছি? কুন্তল কাজ ছেড়ে দেবে, কুন্তল থাকতে পারবে, মানে ওর এই ইনভেস্টিগেটিং কাজ ছেড়ে দেবে, খুব কষ্ট হবে। আজকে তাই বলছিলাম আমার বউকে যে আমি ছাড়বো ভেবে নিয়েছি, কিন্তু আমার খুব কষ্ট হবে যে যেটা নিয়ে আমি পড়েছিলাম, হয়তো অনেকের প্রত্যাশাও রয়েছে যে কুন্তলদা খুব চেষ্টা করছে কিছু একটা ব্যবস্থা ঠিক হবে, মানে রবটা কুন্তলদা তুলবে, কুন্তলদা তো আর কিছু করতে পারবে না, তিনি ছোট মানুষ, কিন্তু তার রবে কিছু একটা হবে। কিন্তু থাকতে হবে, আমার খুব কষ্ট করে থাকতে হবে, আমি পারবো না থাকতে। কুন্তল, তারা তো খুশি হবে যখন কুন্তল এই ভিডিওর মাধ্যমে বলছে আমি আর লিখবো না, তারা তো খুশি হবে, তারা খুব খুশি হবে, আশা করি তারা খুব খুশি হবে, কারণ আমার হাতে আর নেই সাহিত্যা। একটা জায়গা থেকে তুমি ভেবে দেখো যে কুন্তল কি ভয় পেয়ে থামছে? নিজের ভয় নয়, প্রকাশ্যেই বলছে নিজের ভয় নয়, মানুষকে ভয় পাবো সাহিত্যা? কি হবে বড় জোর? মারবে, হাত পা ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবে, তারা ভালো থাকবে? এক, এটা হতে পারে। দুই, একদম পুরোপুরি মার্ডার করে দেবে, যেমন আমার কাছে আসছে এখন। কিন্তু আমার নিজের কথা ভেবে আমি থামছি না, আমি থামছি আমার আশপাশের লোক, আমার পরিবারের কথা ভেবে। সম্ভব নয়, হাতের 5টা আঙুল সমান নয়, আমার পরিবারের সবাই একরকম ভাবতে পারে, কিন্তু আমি আলাদাভাবে ভাবি। আমার মধ্যে যেই জিনিসটা রয়েছে, যে ঈশ্বর রয়েছে, সব সময় আমি প্রত্যেকটা পোস্টে ঈশ্বর কথাটা উল্লেখ করি। সেটার থেকে বড় কেউ আছে? কেউ আছে?
এই ফিক্সিংয়ে অকাত হবে না তার থেকে বড় হওয়ার কোনোদিন। তার ওই সীমিত ক্ষমতা দিয়ে সে আমাকে বধ করে দেবে, সম্ভব? তুমি বলো তো। সততার জোরে কথা হয় না। আমি সততার জোরে কথা বলেছি, আমি এখনো বলছি আমি সততার জোরে কথা বলেছি, কিন্তু সেই সততার জোর নিয়েই আর 5 জনের কথা ভেবে স্যাক্রিফাইস করার জন্য আমি ছেড়ে দিচ্ছি, আমি আর পাচ্ছি না। বিরাট কোহলি ক্রিকেট ছেড়ে দেওয়া, ধরো মেসি রোনাল্ডো ফুটবল খেলা ছেড়ে দেবে, কুন্তলও তার ভিডিও করা ছেড়ে দেবে। তুমি ভয় পাওনি, অনেকের ভেতরে সাহস দিয়েছ। তুমি মনে করি যে অনেকের কথা তুমি বলেছো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অনেকের কথা তুমি বলেছো, যারা তোমাদের পাশে ছিল। তুমি কি কিছুটা হলেও তৃপ্ত বা একটু হলেও স্যাটিসফাইড, নাকি পুরো ডিস্যাটিসফ্যাকশন নিয়ে তুমি কথা বলা ছেড়ে দেবে? দেখো, তারা সাপোর্ট করেছে, কিন্তু আমি না মানে হতাশ হয়েই ছাড়ছি। সমস্ত কিছু দেওয়ার পর তারপরে যদি কোনো পদক্ষেপ না হয় তাহলে কি হতাশা হবে না? আমি সেই হতাশা নিয়ে ছাড়ছি। আমি কারোর শাস্তি চাই না। যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, যাদের নাম উঠে আসছে বা যাই কিছু হোক না কেন, তারা প্রত্যেকে ফুটবলকে ভালোবাসে। আমি জানি, আমি বিশ্বাস করি তারা ফুটবলকে ভালোবাসে। ফুটবলের জন্যই তাদের পরিচয়। হ্যাঁ, ফুটবলের জন্যই তাদের পরিচয়। তারা কেউ খারাপ নয়, আমি তাদেরকে কোনোদিন সামনে থেকে দেখিনি। তাদের সাথে আমার যে ব্যক্তিগত একটা শত্রুতা আছে, তাদেরকে আমি ছাড়বো না, এরকম নয়। আমার কোনো শত্রু নেই। আমি আবার তোমার ক্যামেরার সামনে বসে বলছি, আমার কোনো শত্রু নেই যে কাউকে আমি একটা মানে যোগ্য জবাব দেবো বলে আমি তার পেছনে পড়ে রয়েছি। আমি শুধুমাত্র পড়ে রয়েছি ফুটবল প্লেয়ারদের জন্য। তাদের জন্য হয়তো এইটা বিষয়টা আমি বলি যে তাদের জন্য হয়তো অনেক প্লেয়ার টাকা ইনকাম করতে পারছে। তাদের জায়গা থেকে দেখলে টাকা ইনকাম মানে একটা গরিব ছেলে, সে স্টপার খেলছে, সে গোলকিপার খেলছে, সে একটা ম্যাচ ছাড়লে একটা অনেক টাকা পেয়ে যাচ্ছে। এমনি ফুটবল খেলে টাকা নেই না, এমনি ফুটবল খেলে টাকা নেই। তাহলে এটা 3 মাসের চুক্তি, হ্যাঁ 10,000 5,000 চুক্তি হয়, 1 মাস 2 মাস টাকা পায়, বুটের খরচা ওঠে। এবার খেপের মাঠেও সিন্ডিকেট আছে, সেখানে সবাই 20-30 পায় না, সবাই তারও কেন্দ্র নয়, সবাই পলাশ নয়, তাই তো? সুতরাং সেখানেও হ্যান্ড কাউন্ট, মানে সেখানেও জায়গা কম, সেখানে যোগ্যতার লড়াই হচ্ছে। ছেলেরা ফুটবল খেলবে কেন? বিষয়টা সেখানে। এবার তাদের জন্য না অনেক প্লেয়ার টাকা ইনকাম করছে, কিন্তু তাহলে কুন্তল কেন কথা বলছে? আমার বলার কথা একটাই, সেই দলেই কিন্তু রয়েছে আরো 8টা থেকে 9টা প্লেয়ার, গোলকিপার, দুটো সেন্টার নিয়মিত খেলা প্লেয়ার। খবরটা তারাই আমাকে দিচ্ছে। তাদের তো কষ্ট হচ্ছে, তারা মায়ের ওষুধ কিনতে পারছে না। আমি প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছে, হয়তো মানে বলা উচিত নয়, হয়তো আমিও কাউকে সাপোর্ট করেছি বলতে তার হয়তো মানে যোগান দিয়েছি, অর্থের যোগান। আজকে বলে ফেললাম, বলতে নেই। তাহলে আমার কষ্ট কেন হবে না? তার কষ্ট কেন হবে না? সে কেন বলবে না? সবাই কি পাচ্ছে? একটা ম্যাচ করে আমরা জানতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে একটা ম্যাচ করে একটা লোক 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করছে। আর বেশি বই কি কম হবে না? তাহলে সেই টিমের 11 জনকে আর 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিতে পারবে কুন্তল, তাহলে আর কিছু বলবে না। তাহলে এবার তুমি যদি বলো তাহলে কুন্তল তুমি ফিক্সিংকে সাপোর্ট করছো, আমি তোমাকে বসে এই ভিডিওর মধ্যে থেকে বসে বলতে চাই, টোটালটা পরিষ্কার করার কারোর ক্ষমতা নেই আমাদের বাংলায়। আমি চাই ছেলেরা পয়সা পাক, আমি চাই প্রত্যেকটা পজিশনের প্লেয়ার পয়সা পাক, কারণ তারা স্বপ্ন নিয়ে খেলতে আসছে, তারা স্টার হওয়ার জন্য খেলতে আসছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচ, তারা নিজেদের স্টার প্রমাণ করবে বলে তারা আসছে। তারা বুঝতে পারছে না রাতের শেষে যখন গোলটা গিয়ে দেখছে যে কি গোল খেলাম আমরা, এই গোলটা তো হওয়ার ছিল না। আমরা সারা জীবন বলে যেতে পারবো, 8 জনের লড়াই 3 জন শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা বলে যেতে পারবো, সারা জীবন আমরা বলে যেতে পারবো। তাহলে কি ফিক্সিংকে সাপোর্ট করা হচ্ছে? আরে বাবা, বলতে অনেকে পারে। কুন্তল ফিক্সিংকে সাপোর্ট করেছে না করেনি সেটা 2 বছর ধরে সবাই দেখেছে। অবশ্যই কুন্তল, তুমি ফিক্সিং বিরোধিতার, তুমি
ফুটবলকে কলঙ্ক মুক্ত করার মুখ কান্ডারি। এত সাহস পাও কোথা থেকে, পেলে কোথা থেকে এত সাহস? ধার দেবে, কোথা থেকে পেলে? দাদা খুব বাইবেল পড়ি, পুরো পড়া হয়ে গেছে, ঈশ্বরকে নিয়ে থাকি। যারা আমার সাথে থাকে তারাও বলতে পারবে, খাওয়ার আগে প্রার্থনা করি, কোনো কাজের আগে প্রার্থনা করি, প্রচুর বিশ্বাস করি। আমার সবটা জুড়েই যেন উনি, আমার পাশে কেউ থাক না থাক আমি বিশ্বাস করি উনি আছে, আর ওনার জোরেই এতদিন কথা বলেছি। তাহলে আজকে কেন থামছি? এবার চিন্তা করতে হচ্ছে যে আর 5 জন যারা আমাকে জুড়ে রয়েছে তাদের কথা হবে, এখান থেকেই আমার শক্তিটা পাই, আমি জোর পাই। হয়তো 2 বছর ধরে আমি লড়ে যেতে পারি বলো তো? একটা থ্রেট কন্টিনিউ চলেছে, 2 বছর ধরে চেষ্টা করেছি। শুধু ঈশ্বরের অনুগ্রহ, তার অনুগ্রহ ছাড়া কিছু করতে পারবো না। একটা বাক্য আছে, শ্লোক, হ্যাঁ, মন্দের দ্বারা পরাজিত হয়েও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। আমি সেটা ভেবে এগিয়ে গেছি। আমাকে সাহস জুগিয়েছে, যাহা দৃশ্য তা ক্ষণকাল, যাওয়া দৃশ্য তা অনন্তকাল। এগুলো আমার সাহস দিয়েছে। কে দেবে দাদা এগুলো? কোথা থেকে পাবো? কোনো মনুষ্য এই জিনিসটা আমায় দিতে পারবে? আর যদিও বা দেয়, সে মরে গেলে আমি কোথায় যাব? আর কোনো মানুষকে আমি পাবো? কিন্তু ঈশ্বর অনুগ্রহ আমি তাকে চিনতে পেরেছি। 30 বছর বয়সে চিনতে পেরেছি। যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, আমি মানে তাদেরকে অনুরোধ করতে চাই, একটু ধর্ম করো, তাহলে হয়তো চিনতে পারবে, জানতে পারবে। এই টাকাগুলো থাকবে না দাদা, এই টাকাগুলো থাকবে না। তারা কি ভালো আছে? লোকে ছাওয়া চায়, বাড়ি রয়েছে, ফ্ল্যাট নিচ্ছে, তাও তো লোকে গাড়ি চড়ছে, দামি গাড়ি, হ্যাঁ, তাও তো ওরা লোকের ছায়া চায়। তাও তো এই যে কোনো একটা প্রভাবশালী ব্যক্তির ছায়ায় আমি থাকবো, আমাকে কেউ কিছু করতে পারবে না। কেন এই ছায়াটা চায়? কেন এই ছায়াটা চায়? ভয়। তার প্রমাণ তো এটা কি? কেন ছায়া চাইব? 2 বছর ধরে আমাকে তো ছায়া চাইতে হয়। আমাকে সাপোর্ট করেছে মানুষ, ভালোবেসেছে। আজকে যাদের নামগুলো আমি বলছিলাম তারা আমাকে ভালোবেসেছে, ভালোবাসে। আমি কোনোদিন তাদেরকে অসম্মান করতে পারবো না, কোনো দিন পারবো না। আমি অজিত ব্যানার্জির কথা সবসময় বলবো, তাকে আমি কোনোদিন অসম্মান করতে পারবো না। তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমাকে সম্মান করেছেন, স্নেহ করেছেন। সৌরভদার কথা আমি ভুলতে পারবো না কোনোদিন। সবসময় প্রকাশ্যে এসে জোর গলা করে, তার সম্পর্কে অনেকে অনেক কথা বলতে পারে। সে কি করে? সেটা মানুষের অনেক, সে কি করে শেড থাকে মানুষের লাইফে, অনেক শেড থাকে। কলকাতা লিগের 26টা দল, হ্যাঁ, কটা দল ফিক্সিং এ জড়িত? প্রায় মানে 4টে থেকে 5টা সরাসরি। 4টে থেকে 5টা সরাসরি, আর মানে সামান্য 4টে থেকে 5টা, 4টে থেকে 5টা সরাসরি আছে। বাকিরা যদি ধরি সুযোগ পেলে ঝোপ বুঝে কোপ মারে, ম্যাচ ধরে। হ্যাঁ, ম্যাচ ধরে। হ্যাঁ। 3 প্রধান নেই, মানে এটা আমি যতদূর এখনো তোমার কাছে প্রমাণ নেই, মানে নেই, কারণ তুমি অনেকটা গেছো এতে। বিগ টিম ধরি, ডায়মন্ড বা ভবানীপুর, যা অনেক টাকার টিম করে, প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পায়, তারা না। ডায়মন্ডের কোনো ব্যাপার নেই, বা আমার কাছে তেমন কোনো কিছু ব্যাপার নেই। এবং আকাশ ব্যানার্জি, ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। প্রচুর খেলা পাগল মানুষ, আমি আমার সঙ্গে দেখি খেলাটা নিয়ে পড়ে থাকেন। ফার্স্ট চয়েস ফুটবল, হ্যাঁ, লাইফের ফার্স্ট চয়েস খেলাটা নিয়ে উনি পড়ে থাকেন, আমার সাথে প্রায় সময় কথা। মানে 3 প্রধান, ভবানীপুর, ডায়মন্ড, মানে কলকাতা 5 প্রধান এখন। তারা ছাড়া সবাই না, সবাই আমি বলবো না। দেখো, নাম করাটা কারোর উচিত না, কিন্তু আমি বলবো ইউনাইটেড প্রচুর স্ট্রাগল করছে। হ্যাঁ, প্রচুর স্ট্রাগল করছে। দুটো টিম তাদের সম্পর্কে এসব কথা আমি বলতেই, লোকেরা যে ভিক্ষা করে, প্রায় ভিক্ষের মধ্যে করে টিফিন জোগাড় করা, যাই হোক, আরো যেসব টিম লড়াইটা আছে, হ্যাঁ, লড়াই আছে, মানে অন্ধকারের পাশে আলোটাও আছে।
আরো অনেক দল আছে, আরো অনেক দল আছে যারা যে একটা কাউকে একটু ধরে একটা জার্সি জোগাড়, সেট জোগাড় করা, বা একটু প্র্যাকটিসের পরে একটু জুস দেওয়া যায় কিনা, একটু ছোলা দেওয়া যায়, দুটো ডিম দেওয়া যায় কিনা, সেই চিন্তা তারা করেও তার টিম করছে। সুতরাং অন্ধকারের আলোচনা তো আমরা করেছি, আলো আছে, কিন্তু আলো আর অন্ধকারের এই যে সংঘাত হতে হতে কখনো কখনো মনে হচ্ছে আলোটা বোধহয় নিভে যাবে। একদমই তাই হচ্ছে, সেই ভয়টা সবচেয়ে বেশি। সব থেকে বড় কথা হচ্ছে বাঙালি প্লেয়ারদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, কিচ্ছু উন্নতি হচ্ছে না। এই জায়গাটা বাঙালি প্লেয়ারদের শেষ করে দিচ্ছে। তুমি বলো না, ওই 8-9টা প্লেয়ারকে নিয়েই তুমি ভাবো না, সত্যি তাদের মধ্যে থেকে ফুটবল ছেড়ে দিচ্ছে, তাহলে কি উন্নতি হচ্ছে? কোন জায়গা থেকে উন্নতি হচ্ছে? তারা আমাকে প্রায়জন ফোন করে বলছে যে না দাদা আজ যাবো না, এবার খেলবো। আমি বলছি হ্যাঁ, আমি ট্রেনিং করাবো তোমাদের, ওটাই ভালো জায়গা। এবার বলো, তারা যে কলকাতা মাঠটা ছেড়ে দিচ্ছে, কেন ছেড়ে দিচ্ছে? পলাশ তো প্রকাশ্যে এই এক্সট্রা টাইমেই বলেছে। তাহলে পলাশের মধ্যে কোয়ালিটি নিয়েছে তো আমাদের সাউথের ছেলে, তাহলে স্ট্রাইকারের কোয়ালিটি, যে ফিনিশার সেই স্ট্রাইকার, তাকে কি আমাদের বাংলায় কি তার দরকার নেই? দরকার কত প্লেয়ার আছে ওর মতো, দরকার। তাকে চিনলো কে, বুঝলো কে, তাকে চেনা বোঝার চেষ্টা করলো কজন? আগে তো শুনেছি সাহিত্যে, আমি তো খুব ছোট মানুষ, তোমরা জানবে যে গ্রামগঞ্জ থেকে, না বয়সে বলছি, এবার হচ্ছে যে গ্রামগঞ্জ থেকে প্লেয়ার তুলে আনার একটা ব্যাপার ছিল। এই পাড়ার মাঠে খেলছে, এই বাবু সন্ত এদিকে, আমি শুনেছি এরকম, তুই খেলবি, তোকে আমি বুট কিনে দেবো, জার্সি কিনে দেবো। পলাশকে কে কোনদিন এই কথাটা বলেছে? ব্যর্থতা কার? বিশাল উন্নতি হচ্ছে না। কিসের উন্নতি? সন্তোষ ট্রফি জিতে এসছে বলে এটা উন্নতি? সন্তোষ ট্রফি জিতে এসে যদি উন্নতি হয়, সন্তোষ ট্রফি জিতে এসে যদি উন্নতি হয়, তাহলে ভারতীয় টিমে একটা স্ট্রাইকার পাওয়া গেল না কেন? সুনীল ছেত্রীকে রিটায়ারমেন্ট দিয়ে তিনি আবার চলে আসেন, আমি তো ওখানেও অবাক হয়েছি। ওরে বাবারে বাবা, বলা হচ্ছে যে ওনার মানে সুনীল ছেত্রীর মতো আর কেউ এখন অব্দি হয়নি, তাই তো? হয়নি বলে হয়তো সুনীল ছেত্রীকে আবার ফিরে আসতে হচ্ছে, অত বড় জমকালো একটা অনুষ্ঠান করে, বিদায় হলো, বিদায় ম্যাচ হলো, সবাই মুখোশ টুকোশ পড়ে গেল, ওরে বাপ রে বাপ, বিশাল টাকা পয়সা খরচা হলো। সুনীল ছেত্রী কাঁদতে কাঁদতে মাঠের বাইরে চলে গেলেন, ওনার অবদান প্রচুর, কিন্তু আবার হাসতে হাসতে ফিরিয়ে এলেন। ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারলাম না। আবারও কি ওরকম একটা ম্যাচ আয়োজন হবে? যতদিন না সুনীল ছেত্রী হবে, কোনোদিন রোনাল্ডোর কোনোদিন পরিপূরক পাওয়া যাবে, মেসির পরিপূরক পাওয়া যাবে? হ্যাঁ, কিছু না একটা হবে। যতদিন আমাদের বাংলার ব্যাপারটা এটাই, যে ভারতবর্ষের ব্যাপারটা এটাই, যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন ছেত্রী খেলবে, বাকিরা পাওয়া যাবে না, বাকিরা এরকম মাঠে নষ্ট হবে। হ্যাঁ, বিশেষ করে স্ট্রাইকারদের তো কোনো দাম নেই। যদি সে গোল করে দেয় মানে তার টিমের অবস্থা খুব খারাপ হয়। যদি সে ভুল করে 2-3 জনকে কাটিয়ে গোল করে দেয়, তো সবাই এমন ভাবে, সবাই না, মানে টিমের কিছু কর্মকর্তা বা সেই 3টে প্লেয়ার নির্দিষ্ট, তারা এইভাবে থাকবে, পরের দিন সে টিম পাবে, জার্সি পাবে, জার্সি। ভুল করে যদি সে গোল করে দেয়, জার্সি পাবে কি? কোনো দিন মানে সম্ভাবনা হয়ে গেল, মানে তার শেষ, তার লাইফ শেষ। ভালো খেলার কোনো দাম নেই, না ভালো খেলার কোনো দাম নেই। কেউ যদি বাঁদিকে তাকিয়ে ডান পায়ের আউটসাইডে কিষানুদের মতো একটা বল বাড়িয়ে দেয় গোলের, তাহলে কি হবে? না, ওটা ফাউল হয়ে যাবে, ওটা ফাউল হয়ে যাবে, জীবনের জন্য ফাউল হয়ে যাবে। আচ্ছা, তুমি আগে যে ভিডিওগুলো করতে, যে মাঠে বসে ইঙ্গিত করে যে লাল রুমাল একরকম, হলুদ রুমাল আর একরকম, আগে আমাদের বলেছে, এবছর হচ্ছে সেগুলো? ব্যাপারটা হচ্ছে এবছর অনেক আগে থেকে ফিক্সড হয়ে যাচ্ছে, মানে আরো সতর্ক হয়ে গেছে। মানে এটা আপনার 5 তারা হোটেলে বসে ঠিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে। আমি একটা বলবো জায়গার নাম, বালিগঞ্জে, মানে বালিগঞ্জে না, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ের ওপর 69 নামক এক ধাবা, সেখানে মিটিং হয়। খারাপ মিটিং করে জিজ্ঞেস করো না, এটা আমি বলতে পারবো না, আমি স্টপ, আমি আর নেই। সেখানে মিটিং হয় 69। আচ্ছা, আমাকে একটা গোয়েন্দা দপ্তরে চাকরি দিচ্ছে না, বলেন তো? না, আগে তুমি বোধহয় আমাদের আগে স্টুডিওতে গিয়ে বলেছিলে যে বাঘাযতীনে কোনো একটা ফ্ল্যাট আছে, 2000 টাকা দিয়ে ঢুকতে হয়, ওখানে কোনো প্লেয়ার গেলে তাকে 2000 টাকা নিতে হয়,
কেন আমার নিতে হয়? হ্যাঁ কেন মানে নিতে হয়? ওই আমাদের সাপোর্ট তুমি তার মানে আমার হয়ে গেছে, হ্যাঁ। টাকা নিলে তো হয়ে গেল আমাদের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেটা কি এখনো চলে? না এইটার খবর এখন পাওয়া যাচ্ছে না, মনে হয় আমি প্রকাশ করে দিয়েছি বলে আর পাওয়া যাচ্ছে না, বসছে না, অন্য কোথাও চলে অন্য গেছে। কোথাও চলে গেছে ব্যাপারটা এরকম। উফ, বাবারে বাবা, একটু থামান, আপনাদের অনুরোধ করবো একটু থামান, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না, কতদিন মুখ ঘুরিয়ে নেবেন? আশা তো করে রয়েছি, সারা জীবন আশা করে যাব যতক্ষণ বেঁচে আছি, এখন বাঁচা মরা আর ঠিক নেই। বন্ধুরা, কুন্তলের চাওয়াটা কিন্তু ওই যে বলছিলাম না যে ফুটবল আমাদের কাছে মাতৃসম, আমাদের ভালোবাসার জায়গা, আদরের জায়গা, সেটাকে কলুষিত না হতে দেওয়া, সেটাকে কলঙ্কিত না হতে দেওয়ার জন্য ওর এই জীবনপণ লড়াই বলেই কিন্তু ও আজকে থ্রেটের মধ্যে রয়েছে। থ্রেট করছে কারা? যারা অতীতে একসময় ময়দান কাঁপানো ফুটবলার হয়তো ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। তোমরা পারো যদি ভুলটাই বোঝো, ফিরবো না আমি আর কোনোদিন। আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। প্রকাশ্যে হয়তো খুব সুনামধন্য কোনো কর্মকর্তা, হ্যাঁ স্বনামধন্য কর্মকর্তা, হ্যাঁ ফুটবলে নাকি কোট আনকোট নাকি তাদের অনেক অবদান, হ্যাঁ এতটাই তারা ফুটবলকে দেন, তারা ওই শিবিরে হ্যাঁ আমাদের এক্সট্রা টাইমে সাংবাদিক হিসেবে তাদের বাইট দিতে হবে। খুব কষ্টের ব্যাপার। যদি কোনো ম্যাচ জিতে যায়, হারা যেটা হ্যাঁ, সবই আছে, ধরো হ্যাঁ। দুটো দলই খেলছে, হ্যাঁ দুটো দলই ওই খেলাই খেলছে, ধরো হ্যাঁ গোল খাওয়ার খেলা, হ্যাঁ এবং ধরো ম্যাচটা জিতে গেল, তার বাইট নিতে হবে। হুম। তুমি এক্সট্রা টাইমের পেজ খুলে দেখবে, কি মনে হবে তখন? কি হলো, সাইডটা কি করলো, কার ইন্টারভিউ নিচ্ছে, একটু হাসি পাবে আর কিছু না। সাইডটা কলকাতা লিগে যাবে না, ঠিক করেছে এবছরে। হ্যাঁ আমি মোটামুটি যাবো না। এবার তার জন্য মানে অরিত্র, সব্যসাচী আর রঘুনাথ আমাকে ছাড়ছে না। দোষ দেবে আর কি, আচ্ছা আচ্ছা ওরা সবকিছু আমাকে দিয়ে করাচ্ছে কেন। তুমি যে শোটা উপহার দিলে, সত্যি তো ভালো লাগার শো নয়। হওয়া উচিত ছিল তাদের, ধরো আমি তোমাকে একটু জিজ্ঞেস করবো, গ্যাম্বলিং অ্যাক্টের নিয়ম অনুযায়ী ভারতবর্ষে দোষী ওরা, ফেডারেশন তোমাকে ব্যান করে দিল, ইন্ডিয়ান ফুটবল থেকে তোমাকে ব্যান করে দিল, তাদেরকে ব্যান করে দিল, দেশের কোনো জায়গাতে দেখা যাবে না। তাদের ক্ষতিটা কি? বরং তার থেকে বেশি ক্ষতি তো তারা করছে ফুটবলকে। হ্যাঁ একদমই তাই। তুমি তো কামিয়ে নিয়েছো, তোমারও ক্ষতিটা কি? সাইকেল চড়তে বাইক কিনেছো, বাইক ছেড়ে 4 চাকা কিনেছো, থাকতে হয়তো একটা টালির চালে 2-3টে ফ্ল্যাট করে নিয়েছো, হ্যাঁ কি সমস্যা আছে তোমার? ফুটবলটাকে দাও না, রেহাই দাও না, আমার এটুকুই বক্তব্য আর কি। খেলাটা হতে দাও না ঠিকঠাক করে, ঠিক বলছি? একদম। মানে ভাবো এরকম মনে তো হয়। ভাই, বহুত তো হয়, হ্যাঁ রোগ না ভাই, বহুত তো হয়ে গিয়া। অনেক হয়। সেটা ওদেরই করা উচিত ছিল, কিন্তু হ্যাঁ। কুন্তল থামছে। হ্যাঁ এটাও ঠিক, সেটা তাদের করা উচিত ছিল। তাই তো বলছি, অনেক দেরি হয়ে গেছে সাইডটা, মানে একটু নিজের ভালো লাগতো, থাকতে থাকতে কিছু হলো। দিনের শেষে ফুটবলটাকে তো আমিও ভালোবাসি, আর যাদের বিপক্ষে কথা বলছি তারা কেউ আমার শত্রু নয়, তাদের কারণ আমি খারাপ চাই না, আমি ফুটবলের ভালো চাই। আমার সাথে ফুটবলের ভালোবাসার মধ্যে তারা পড়ে যাচ্ছে, মাঝখানে ওই হ্যাঁ। পর্দার মতো দাঁড়াচ্ছে। আর তারা থাকবে ফুটবলের সাথে আমার ভালোবাসার মাঝে। 2 বছর ধরে উড়িয়ে দিয়েছি, দাঁড়াতে পারি, হার পেরে ওঠা যাচ্ছে, এবার ক্লান্ত, বয়স হয়ে গেছে। কত বয়স? 30 বছর। এটা কি মনের বয়সের কথা বলছো? মনের বয়স।
মনের বয়স কত মনে হচ্ছে এখন? 60? হ্যাঁ, আরো বেশি মনে হচ্ছে, আরো বেশি মনে হচ্ছে। আর চাইছি না যেন। বয়স হলেই তো মানুষ মানে পারিপার্শ্বিক লোকজনদের কথা ভাবে, পরিবারের কথা ভাবে। একটা বয়স থাকে না, আমিও খুব জোরে বাইক চালাতাম, তখন ভাবতাম না আমার আশপাশে কি আছে না আছে, কারা আমার জুড়ে রয়েছে, আমি পড়ে গেলে আমার হাত কাটলে আমার মা কাঁদবে, ওই একটা বয়স ছিল। কিন্তু এখন যখন এই বয়সটায় চলে আসছি, তখন দেখছি যে এই বয়সে আমার জন্য আমার মা চোখের জল ফেলছে, সেই কাজ আমি করবো না। একজনটা খুব আনন্দ পাবে, যারা এই সমস্ত কিছুর সাথে যুক্ত। একজন না, অনেকে অনেকে খুব আনন্দ পাবে। আমার ওই গানটা মনে পড়ছে, যদিও এই সময় গান মনে পড়ার কথা নয়। ওই আমি আবার ক্লান্ত পথচারী, হ্যাঁ হ্যাঁ, অনুপমের সেই বিখ্যাত একটা গান ছিল না, আমি আবার ক্লান্ত পথচারী, মনে পড়ছে? হ্যাঁ, এই কাঁটার মুকুট লাগে ভারী। তোমার তাই মনে হচ্ছে কি? হ্যাঁ, খুব মনে হয়। আমি একটা গান লিখেছিলাম সাহিত্যে, এই লাইনটা এরকম ছিল যে, আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন, তোমরা পারো যদি ভুলটাই বোঝো, ফিরবো না আমি আর কোনোদিন। এটা আমার লেখা। কি গাওয়া যাবে? আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন, আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন, তোমরা পারো যদি ভুলটাই বোঝো, ফিরবো না আমি আর কোনোদিন, আমি ভুল পথ বেছে নিই বারবার, শান্তিটা মিলে যাবে একদিন। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, তারাও কি ভুল পথ বেছে নিয়েছিলেন? যখন গানগুলো গাইছিল, গানটা যখন গাইছিল, আমার এইসব এটাই মাথার মধ্যে কাজ করছিল। সমাজটাকে ভালো রাখা, সুন্দর রাখা, পবিত্র রাখার দায়িত্ব তাহলে কারা নেবে? কিন্তু গানের রেস্টটাই থাক, অনেক কথা বলার ছিল, আরো অনেক কথা বলা যেত, কিন্তু একটা সময় থামতে হয়। তবু এই শোটা আমি ইনফরমেটিভ করতে চাইনি, প্রচুর তথ্য না, বরং একজন ফাইটার, রিয়েল ফাইটার, তার যে জীবনের ভেতরে যে জীবন রয়েছে, ঘরের মধ্যে যে ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে 1000 ওয়াটের যে আলো জ্বলছে, সামনে যে দেখছি এটা ক্লান্ত লাগছে খুব, তেমন একটা আমি কুন্তল খুব এরকম না, কুন্তল এরকম না। পুরোনো ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। কিন্তু সে 1000 ওয়াটের আলোটার সন্ধান করেছে, চেষ্টা করেছে আপনাদের সামনে সেই মানুষটাকে নিয়ে আসার। কুন্তল, ভালো থেকো অবশ্যই। নিজের কাজে জয়ী হওয়ার বলতে পারবো না, কেননা তুমি আর নিজের কাজটা ওই কাজটা করবে না, কিন্তু যতটুকু করেছো বা যে লড়াইটা তুমি রেখে গেছো, সেটা এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম চলতে থাকুক। কেউ না কেউ সেই দায়িত্ব নিশ্চয়ই, সেই দায়ভার গ্রহণ করবে, এবং তাতেই বোধহয় তোমার সবচেয়ে সফলতাই হবে। ঠিক? জানে সে পেলে কিছু বলবে দর্শকদের? পারলাম না। এটাই বলবো যে যারা আমাকে খুব ভালোবাসতো, হয়তো অনেক আশা ছিল, কিন্তু এই ভিডিওটাই সব কিছু বলে দেবে যে আমার বেরিয়ে আসা কেন। তাই প্রত্যেকের কাছে সরি। সরি বন্ধুরা, আমরাও সরি এই শো উপহার দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো বা খারাপ লাগলে লাইক শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। সঙ্গে থাকুন। extra time